তুমি চেনো পার্সোনালি চেনো, তুমি পার্সোনালি চেনো, বলে 6 মাস 8 মাস ভোট ফেলে তুমি জানো, বাজে কথা বলো না, বাজে কথা বলো না। টলিউডে এখনো কাটেনি শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে আছে গোটা ইন্ডাস্ট্রি। স্টুডিও পাড়ায় নেমে এসেছে নীরবতা, সহকর্মীদের চোখে জল। কিন্তু সেই শোকের আবহে হঠাৎ দানা বেঁধেছে তীব্র বিতর্ক, যা এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের একটি বিশেষ বৈঠককে ঘিরে এই উত্তেজনার সূত্রপাত। মূল উদ্দেশ্য ছিল রাহুলের মৃত্যু নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় ঠিক করা। কিন্তু বৈঠক চলাকালীন হঠাৎই উঠে আসে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত মন্তব্য, যা পরিস্থিতিকে দ্রুত উত্তপ্ত করে তোলে। বৈঠকের এক পর্যায়ে কয়েকজন উপস্থিত সদস্য দাবি করেন রাহুল অতিরিক্ত মদ্যপান এবং নেশার সঙ্গে যুক্ত ছিলেন। এই মন্তব্য সামনে আসতেই পরিবেশ বদলে যায়। মৃত একজন শিল্পীকে নিয়ে এমন আলোচনা অনেকের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। আর ঠিক তখনই প্রতিবাদে সরব হন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। প্রত্যক্ষদর্শীদের মতে যিশু সেনগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন মানুষ মারা গেছেন, এই সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটানো বা সমালোচনা করা অনৈতিক এবং অমানবিক। তিনি আরো জোর দিয়ে বলেন, রাহুলের মৃত্যু কিভাবে ঘটলো, তার প্রকৃত কারণ কি, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। যিশুর এই অবস্থানের বিপরীতে ভিন্ন মত পোষণ করেন সুপারস্টার দেব। যদিও দেবের বক্তব্য ছিল তুলনামূলকভাবে সংযত, তিনি বিষয়টি নিয়ে একটি গঠনমূলক আলোচনা করার পক্ষে ছিলেন বলে জানা গেছে। তবে কিভাবে সেই আলোচনা এগোনো উচিত তা নিয়ে মত পার্থক্য তৈরি হয়। এই মতবিরোধ ধীরে ধীরে তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেব ও যিশুর মধ্যে তর্ক এতটাই বাড়ে যে বৈঠকের পরিবেশ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত অনেকেই হতভম্ব হয়ে পড়েন, কারণ টলিউডের দুই শীর্ষ অভিনেতাকে এভাবে মুখোমুখি হতে সচরাচর দেখা যায় না। যিশু সেনগুপ্ত বারবার প্রশ্ন তোলেন, কেন একজন মৃত মানুষের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। তার মতে এই ধরনের আলোচনা শুধু রাহুলের স্মৃতিকে অসম্মান করে না, বরং তার পরিবারের প্রতি অসম্মানজনক। তিনি রাহুলকে একজন প্রতিভাবান শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, তার অবদানকে সম্মান জানানোই হওয়া উচিত প্রধান কাজ। অন্যদিকে দেব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তিনি আলোচনাকে অন্যদিকে ঘোরাতে চান এবং মূল বিষয় অভিনেতার মৃত্যু নিয়ে তদন্ত, এই দিকে জোর দেওয়ার প্রস্তাব রাখেন। কিন্তু ততক্ষণে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের আরো বহু বর্ষীয়ান ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যার মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিকের মতো তারকারা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখেই প্রবীণ শিল্পীরা মধ্যস্থতায় এগিয়ে আসেন। তারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বৈঠকের মূল উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা বলেন। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, ব্যক্তিগত মতভেদ বা আবেগে যেন কোনোভাবেই রাহুলের মৃত্যু তদন্তকে প্রভাবিত না করে। বর্তমানে ইন্ডাস্ট্রির একাংশের দাবি, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা জরুরি। তিনি কেন মারা গেলেন, তার পেছনে কোনো অবহেলা বা অন্য কোনো কারণ আছে কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অনেকে মনে করছেন, এই ধরনের বিতর্ক ভবিষ্যৎ এড়াতে শিল্পীদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। শোকের মাঝে যে এভাবে বিভাজন তৈরি হয়েছে তা টলিউডের জন্য মোটেও সুখকর নয়। এদিকে একজন সহকর্মীর মৃত্যুতে গভীর দুঃখ, অন্যদিকে সেই মৃত্যু ঘিরে তীব্র মতবিরোধ। এই দ্বৈত পরিস্থিতি এখন ইন্ডাস্ট্রিকে ভাবাচ্ছে। সব মিলিয়ে রাহুলের মৃত্যু শুধু একটি শোকের ঘটনা নয়, বরং তা টলিউডের অভ্যন্তরীণ বাস্তবতাকেও সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক কত দ্রুত মেটে এবং ইন্ডাস্ট্রি আবার একসঙ্গে দাঁড়াতে পারে কিনা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন এই মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‍্যাব 2। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলি সহ
বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। মামলায় অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জখম এবং জমি দখল সহ সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংগঠনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন। গত বছরের 28 মার্চ তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচারে চলাকালে 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ফ্যাসিস্ট দোসর তাপসের সঙ্গে বিএনপি এমপির গোপন বৈঠক ফাঁস করলেন জুলকারনাইন। রাজধানীর গুলশানে বিতর্কিত সঙ্গীত ব্যক্তিত্ব ও গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। গতকাল শনিবার বেলা 11টার দিকে গুলশান 2 নম্বরে অবস্থিত আপার ক্রাস্ট ক্যাফেতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন স্যার গতকাল শনিবার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও ফাঁস করলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টে স্যার জানান, গতকাল শনিবার সকালে গুলশানের ওই ক্যাফেতে এমপি নজরুল ইসলাম আজাদ এবং ফ্যাসিস্ট দোসর কৌশিক হোসেন তাপস প্রায় 30 মিনিট একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে ক্যাফের সামনে রাখা সংসদ সদস্যদের গাড়ির পাশে দাঁড়িয়েও তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। তাদের এই আলাপচারিতার দৃশ্য গোপনে ধারণ করা হয়। প্রবাসী সাংবাদিক তার পোস্টে জানান, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করার এবং স্বৈরাচারী গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে গান বাংলা টেলিভিশনের মালিকানা দখলের অভিযোগ রয়েছে। 2024 সালের 4 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে মারধর, মালিকানা দখল এবং কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ ও গুলশান ভ্যান চালক জব্বার আলী হায়দারকে হত্যা চেষ্টার মামলা রয়েছে। 2025 সালের 18 জুন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। চলতি বছরের 29 জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। স্যার আরো লেখেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে ও উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত আসামি এবং বিতর্কিত ব্যক্তিত্ব কৌশিক হোসেন তাপসের সাথে এভাবে একজন সংসদ সদস্যের সাক্ষাৎ ওই ক্যাফেতে উপস্থিত অনেককেই বেশ অবাক করেছে। উপরন্তু কৌশিক হোসেন তাপসের সাথে পতিত স্বৈরাচার গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সচেতন মহলের সকলেই অবগত। সরকারি দলের সংসদ সদস্য হয়ে এভাবে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ বেশ অস্বাভাবিক ও দৃষ্টিকটু। মনোনয়ন ফরম নিতে গিয়ে বিএনপি নেত্রী রোশন আলী কনক চাপা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে শনিবার সকাল থেকে নয় ফলটনে দলীয় কার্যালয়ে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় নিজের মনোনয়ন সংগ্রহ করতে হাজির হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা। মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনের তোপের মুখে পড়েন কনক চাপা। ফরম জমা দেওয়ার পর গণমাধ্যম কর্মীরা কনক চাপার প্রতিক্রিয়া জানতে এগিয়ে গেলে সুরাইয়া জেরিন রনি চড়াও হন। তিনি বলেন, কনক চাপা দলেরকে কি দলের জন্য করেছে। তিনি আরো বলেন, আমরা আন্দোলন এবং লড়াই সংগ্রাম করেছি, জেল খেটেছি, 17 বছর দলের ঢাল হয়ে থেকেছি, বগুড়া এবং ঢাকার রাজপথে থেকেছি। দেশের মহিলাদের ভেতরে সব থেকে বেশি মামলা আমার বিরুদ্ধে। কনক চাপা এতদিন কোথায় ছিল, কয়টা মামলা খেয়েছে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না, রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদেরকে চাই। সুরাইয়া জেরিন রনের কাছে গণমাধ্যম কর্মী হঠাৎ রেগে যাওয়ার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, কিসের কনক চাপা? তার জন্য আপনারা কেন আমাদের সরিয়ে দেবেন? এতদিন কোথায় ছিলেন তিনি? কয়টা মামলা খেয়েছেন? কয়টা লড়াই সংগ্রামে অংশ করেছেন? এদিকে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ার ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, অতিথি পাখিদের বয়কট করুন।